আমি জানি আজ সন্ধ্যা থেকে সেই একই রকম পরিবেশ। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সঙ্গে বাতাস। অল্প কিছুক্ষণের মাঝেই দমকা বাতাস বয়ে যাবে, প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হবে। সব সময় আমার সঙ্গে এমনটাই হয়। আমি জানি আজও ঘটবে এমনটা। আমি এখন যেখানে আছি সেটা গাজীপুরের কোনো একটা বাংলো বাড়ি, এবং আমি যে বাড়িটাতে আছি এই বাড়ির আশেপাশে অন্য কোনো বাড়ি নেই। অনেক দূর, অনেক দূর। একটা বাড়ি থেকে চিৎকার করে যদি গলা ফাটিয়ে ফেলা হয় তাহলে অন্য বাড়ি থেকে কেউ শুনবে না বা কেউ আসবে না। তারপরও কোনো এক কারণে, কোনো এক টানে আমাকে এই বাড়িতে আসতে হয়েছে। আর আমি জানি আজও সেই ঘটনা ঘটবে। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আমি সবগুলি জানালা দরজা বন্ধ করে ঘরের ভিতর বসে আছি, অজানা এক আশঙ্কা নিয়ে। হয়তো এক্ষুনি বুঝি কেউ আসবে। এখনো আসেনি। আমি প্রতীক্ষায় রইলাম। আমি জানি আসবে, অস্বাভাবিক কিছু আসবে। কোনো কিছু দরজা ভেঙে ঢুকবে আমার ঘরে। অস্থির একটা সময় পার করতে থাকলাম। বাইরে মুষলধারে বৃষ্টি, কিছুক্ষণ পরপর প্রচণ্ড জোরে বজ্রপাত হচ্ছে। আমি চুপ করে বসে আছি, অপেক্ষা করছি কখন সে আসবে। সে বললে ভুল হবে, প্রতিবার নতুন নতুন মানুষ আসে। ভাবতে ভাবতে আমি চোখ বন্ধ করে ফেললাম। ঠিক তখনই দরজায় টোকা পড়ল, এরকম। আমি জানি দরজার শব্দ হচ্ছে, দরজা খুলব না। এবার একটু জোরে শব্দ হলো দরজায়। ভালো কিছু অবশ্যই আমার সঙ্গে ঘটে না। আমি দরজা খুলব না। এবার বেশ জোরে একবার শব্দ হলো। বাহির থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে ভেসে আসলো, আদনান। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি শামীম মিয়া। আপনাদের সবাইকে STS স্টোরি টেলিং বাই শাওন এর আরও একটি নতুন এপিসোডে স্বাগতম। আমি আজ যার ঘটনা শেয়ার করব উনি হচ্ছে আদনান। আদনান ভাইয়ের সঙ্গে ঘটনাটি ঘটে যায়। আদনান ভাই উনি যেভাবে আমার সঙ্গে ঘটনাটি শেয়ার করেছে আমি ওভাবেই আপনাদের সঙ্গে ঘটনাটি শেয়ার করছি। আমাদের সঙ্গেই থাকুন। এরপর দরজায় আবারও শব্দ হচ্ছে। আদনান ভাই তার রকিং চেয়ার থেকে উঠে দাঁড়ায়, এক পা দুপা করে তার দরজার দিকে এগিয়ে যায়। বিরাম ভূমি। তখনও গাজীপুরের এই জায়গাটাতে এত বাড়িঘর হয়নি। ঘটনাটি বেশ আগের। আদনান ভাই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে থাকে মেঝের মাঝে। উনি শব্দ শুনতে পায়, স্পষ্টত শুনতে পায় ওনার নাম। তারপরও থমকে দাঁড়ায়। উনি অপেক্ষা করে, আবার কি ডাকবে, নাকি এটা নিশির ডাক। ঠিক তখনই খুব করুণ কণ্ঠে আবারও আদনান ভাইয়ের নাম ধরে কেউ ডাকে। আদনান ভাই ধীরে ধীরে হেঁটে কাঠের দরজার কাছে যায়। তখন তাদের বাংলো ঘর ছিল। মেঝেটা পাকা, দেয়াল, উপরে টিনের চালা। কোন এক অদ্ভুত কারণে তাদের ঘরের দরজাটা ছিল কাঠের তৈরি এবং পুরনো কাঠের নকশা করা। আদনান ভাই সামনে এগিয়ে যায়। ছোট্ট একটা ছিদ্র ছিল সেই কাঠের দরজায়। আদনান ভাই দরজার ছিদ্রটা দিয়ে তাকিয়ে থাকে। উনি দেখে এই বৃষ্টি ভেজায় কেউ একজন চুপসে গেছে বৃষ্টিতে ভিজে। বাহিরে একজন মহিলা, তার সমস্ত কাপড় চোপড় শরীর ভেজা। আদনান ভাই জানে এটা তার জন্য ভালো না, কিন্তু কোন এক অজানা কারণে, অজানা আকর্ষণে বা কেন উনি যেন দরজাটা খোলে। খুলতেই
দরজার বাহিরে যিনি বৃষ্টি ভেজা অবস্থায় ছিলেন সে ঘুরে দাঁড়ায়। ঘুরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আদনান ভাই ঠিক যেমন বজ্রপাত হয় এরকম একটা ধাক্কা বুকের মধ্যে খায়। কারণ এটা হচ্ছে নীলা আপু। নীলা আপু আদনান ভাইয়ের ভার্সিটির ফ্রেন্ড। তার প্রথম ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত একই সঙ্গে পড়াশোনা করেছে এবং নীলা আপুর সাথে আদনান ভাইয়ের অত্যন্ত সুসম্পর্ক ছিল, খুবই ভালো সম্পর্ক ছিল। নীলা আপুর কোলে একটা বেবিটা বৃষ্টিতে ভিজে গেছে। আদনান ভাইয়ের মাথা তখন ঠিক থাকে না। উনি বলে, নীলা, এত রাতে তুমি বৃষ্টিতে ভিজে গেছো, ভেতরে আসো। নীলাপুর সঙ্গে সঙ্গে ভেতরে ঢোকার পর ব্যস্ত হয়ে যায় তার বেবিটাকে সামলানোর জন্যে। বেবিটার খুব ঠান্ডা লেগে যায়, খুব কাঁপতে থাকে তারা দুইজন। আদনান ভাই দ্রুত একটা টাওয়েল বের করে দেয়, বেবিটাকে শুকাতে বলে এবং আপু বেবিটাকে মুছে সেই খাটের উপরে রাখে, যে খাটটা আদনান ভাই ঘুমাতো। সমস্ত শরীর মুছে নীলাপু তার মাথা মুছে ফেলে। আদনান ভাই বলে, চা খাবে? এটা বলে সঙ্গে সঙ্গে চা বানাতে যায়। দরজা তখনও খোলা। আদনান ভাই এসে দেখে সে নীলাপু বেবিটাকে খাটের উপর শুইয়ে রেখে একটা কাঁথা দিয়ে ঢেকে রাখে। সে বেবিটা দেখতে এত সুন্দর, নীলাপু দেখতেও সুন্দর, বেবিটা দেখতে আরো সুন্দর। চা বানিয়ে নিয়ে আসার সাথে সাথে নীলাপুকে বলে, নাও চা খাও। নীলাপু এক দৃষ্টিতে চায়ের কাপের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে বলে ওঠে, আমি তো চা খাই না। তুমি তো আগে চা খেতা। আদনান ভাই বলে, কেন আমি আর এখন চা খাই না। কেন? আমি তো কেন বলতে পারবো না। আদনান ভাই চায়ের কাপটা কাঠের টেবিলের উপর রাখে। উনি দরজা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। কেমন যেন অজানা একটা আশঙ্কা তার উপর ভর করে। উনি ধীরে ধীরে দরজার কাছে যায়, হাতে চায়ের কাপ, একটা কাপ টেবিলে রেখেছিল আর একটা কাপ তার হাতে। উনি আবার ঘুরে এসে তার চায়ের কাপটা টেবিলে রেখে উনি ধীরে ধীরে দরজাটা খুলে দরজার কাছে যায় দরজাটা লাগিয়ে দিতে। আদনান ভাই যখন দরজার কাছে যায়, পেছন থেকে নীলাপু বলে, দরজা লাগিও না। আদনান ভাই বলে, কেন? ওই যে দূরে দেখো, তাকিয়ে দেখো। ঠিক তখনই একটা থান্ডারস্টর্ম হয়, একটা বজ্রপাত হয়, চারপাশে আলো ছড়িয়ে যায়। উনি দেখে তার বাড়িটা থেকে বেশ কিছুটা দূরে একটা গাছ, জারুল গাছ। সেই জারুল গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে আবারও বজ্রপাত হয়। প্রচণ্ড আলোতে দেখতে পারো ওইখানে একজন পুরুষ দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজছে। নীলাপু বলে, ওইটা আমার স্বামী। ভাই বলল, বাইরে কেন দাঁড়িয়ে আছে? ভেতরে আসতে বলো। ও তো এখানে আসতে পারবে না। কেন আসতে পারবে না? আমার জন্য আসতে পারবে না। কেন আসতে পারবে না? ও তো মানুষ। আদনান ভাই বলে, সে মানুষ, তাহলে তুমি কি? তুমি মানুষ না? নীলাপু একটু হাসে। আবারও থান্ডারস্টর্ম হয়, বজ্রপাত হয়, প্রচণ্ড আলো চারপাশটা আলোকিত হয়। হঠাৎ করে আদনান ভাই দেখে সেই লোকটা তার উঠোন থেকে 8-10 হাতের দূরে চলে আসে। ঘরের ভেতর যে আলো আছিল, এই আলোটা দিয়ে স্পষ্ট দেখতে পারে। উনি দেখে লোকটা একটু হেলে হেলে তার দিকে আসতেছে। নীলাপু হঠাৎ করে জোরে চিৎকার করে বলে, ওকে ঘরের ভেতর আসতে দিও না, ও মানুষ না, জানোয়ার, মানুষ রূপে একটা জানোয়ার। এক্ষুনি দরজা লাগিয়ে দাও,
এক্ষুনি দরজা লাগিয়ে দাও। চিৎকার করে গলা যেন ছিঁড়ে যাচ্ছে, এত জোরে বলতেছে। আদনান ভাই বলে, লাগাচ্ছি লাগাচ্ছি, এখনই লাগাচ্ছি। সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে একটা বজ্রপাত হয়। আদনান ভাই দরজার দিকে ফিরে তাকায়, তাকাতেই দেখে তার দরজা থেকে 2 হাত দূরে নীলাপুর স্বামী। খুব কাছে চলে আসে দরজার। ঘরের ভেতর আলোতে দেখে নীলাপুর স্বামী দাঁড়িয়ে আছে তার দরজার দিকে। প্রচণ্ড দুর্গন্ধ তার শরীর থেকে আসতেছে। ভয়ের ব্যাপার হচ্ছে, আদনান ভাই দেখে নীলাপুর স্বামীর মাথার একটা অংশ থেতলানো, একটা অংশ নাই বললেই চলে। চোখ মুখ সব আলাদা, অন্য পাশে চোখ মুখ থেতলানো বোঝা যায়, এক পাশে কিচ্ছু নেই। এটা দেখে পিলে চমকে যায় আদনান ভাই। সঙ্গে সঙ্গে সজোরে দরজাটা লাগিয়ে দেয়। আদনান ভাই বলে, নীলা, এটা কি? পেছনে তাকায় আদনান ভাই। আদনান ভাই দেখে তার ঘরের মেঝে থেকে তার যে উপরে সিলিংটা ছিল, সেই সিলিংয়ের মধ্যে একটা কাপড়ে জড়ানো নীলাপু ফাঁসি নিয়ে আছে, এবং নীলাপুর পাশের যে সিলিংটা ছিল, সেই সিলিংয়ে ছোট্ট শিশুটাও ফাঁসিতে ঝোলানো। আদনান ভাই অবাক হয়ে তাকিয়ে থাকে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, থান্ডারস্টর্ম হচ্ছে। এত জোরে শব্দ সে কখনো শুনে নাই, এত বৃষ্টি সে কখনো দেখে নাই, এমন লাশ সে কখনো দেখে নাই। তার চোখের সামনে 2টা লাশ, নীলাপুর লাশ, নীলাপুর বেবি লাশ। অদ্ভুত এক দৃশ্য তিনি দেখতে পায়। পেছনে দরজায় টকটক টকটক শব্দ হচ্ছে। উনি দরজা খুলবে কি খুলবে না বুঝতে পারে না, তার মধ্যে হিতাহিত জ্ঞান নেই। হঠাৎ সজোরে বাতাস আসে, কেমন করে যেন দরজাটা খুলে যায়। উনি দেখে বাইরে যে অবয়বটা ছিল, নীলাপু বলেছিল এটা তার হাজবেন্ড, 1 পা 2 পা করে ঘরের ভেতর আসে। এসে সমস্ত ঘরটা ঘুরে হঠাৎ করে এক ঝটকায় আদনান ভাইয়ের দিকে তাকায়। থেতলানো চোখ, এক পাশে চোখ, নাক মুখ কিচ্ছু নেই। সেই থেতলানো চোখ দিয়ে চোখ গলে যেন রক্ত বের হচ্ছিল। প্রচণ্ড একটা বাজে গন্ধ সমস্ত ঘর হয়ে যায়। আদনান ভাই কি করে বুঝতেছে না, উনি বারবার যাচ্ছে কেন সেন্সলেস হয়ে যাচ্ছে না। কোত্থেকে যেন একটা দা নিয়ে আসে নীলাপুর হাজবেন্ড। সেই ফাঁসি দেয়া দড়িটা কাটে। ধুপ করে নীলাপু মেঝেতে পড়ে যায়। সেই শিশু, নীলাপুর যে বেবিটা ছিল ফাঁসিতে দড়িতে ঝোলানো, ওটাও কেটে কোলে নেয়। নীলাপুর হাজবেন্ড নীলাপুর ডেড বডিটাকেও কাঁধে নেয়। ভয়ঙ্কর দৃষ্টিতে ফিরে তাকায় আদনান ভাইয়ের দিকে। এবার আদনান ভাইয়ের আর কিছু মনে থাকে না। ঘর থেকে বের হয়ে যাচ্ছে সেই লোক, এক কাঁধে নীলাপু, তার কোলে সেই বেবি। হঠাৎ করে ঘর থেকে বের হয়ে যায় 1 কদম 2 কদম, প্রচণ্ড জোরে বজ্রপাত হয়। বজ্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে 4-5টা নিশ্চুপ হয়ে যায়। হঠাৎ করে নীলাপু সেই কাঁধে থেকে জোরে চিৎকার করে ওঠে, অমানবিক চিৎকার, অমানসিক চিৎকার। বিভৎস হয়ে ওঠে নীলাপুর সেই চেহারা। 3টা দেহই যেন বাতাসে ভাসতে থাকে, দরজার দিকে আসতে থাকে ভেসে ভেসে। সঙ্গে সঙ্গে আদনান ভাই দরজাটা লাগিয়ে দেয়। উনি দৌড়ে বিছানা পর্যন্ত যাবে, পারে না, এর আগেই সেন্সলেস হয়ে যায়। সেন্স ফিরে তার পরের দিন সকালে। এখন
প্রচণ্ড মুষলধারে বৃষ্টি নেই, বাতাস নেই, শুধু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। উনি দেখে উনি পড়ে আছে তার খাটের এক পাশে। সমস্ত ঘরে উনি দেখে অনেক বড় বড় পায়ের ছাপ, কোনোটা বেশ বড়, কোনোটা মাঝারি ছাপ। সবচাইতে অদ্ভুত যেটা বিষয় সেটা হচ্ছে উনি দেখে খুব ছোট ছোট পায়ের ছাপ তার ঘরের মেঝেতে এখনো ভেজা। এই দৃশ্যটা দেখে আদনান ভাই মুষড়ে যায়। উনি চায় আজ এক্ষুনি চলে যাবে, এখানে আর থাকবে না। আদনান ভাইয়ের সঙ্গে প্রায়ই এমন ঘটনা ঘটে। কেন ঘটে জানে না। এই বাড়িটাতে আদনান ভাই যখনই আসে তখনই তার সঙ্গে ঘটনা ঘটে। উনি অনেক চেষ্টা করেছে এই বাড়িটা তারা যেন ছেড়ে দেয়, কিন্তু পারে না। ঘটনাটা এরকম, আদনান ভাইয়ের বাবার একজন বন্ধু এবং তার একজন বন্ধু, টোটাল তিনজন মিলে গাজীপুরের এই জায়গাটা নেয়, তারা ক্রয় করে এবং তাদের ইচ্ছা ছিল একটা রিসোর্ট করবে। অনেকটা জায়গা জুড়ে তারা বাংলো বাড়ির মতো একটা বাড়ি করে, মেঝেটা পাকা, চারপাশে টিন দেয়ালের মতো, উপরে টিন। তো এই বাড়িটাতে মাঝে মাঝে তারা যায়। কোনো একটা নির্দিষ্ট কারণে তারা মানে আদনান ভাইয়ের বাবা ছাড়া বাকি দুজন এই জমিটা বিক্রি করে দিয়ে দিতে চাচ্ছিল, জমিটা ছেড়ে দিতে চাচ্ছিল। আদনান ভাইয়ের বাবার এখানে অংশটা ছিল একটু বেশি, যার কারণে আদনান ভাইয়ের বাবা চায় যে বেশি যেহেতু আছে, তারা যেহেতু ছেড়েই দিবে, উনি কিনে নিক। তো একজন হচ্ছে বিক্রি করে দেয়, আরেকজন পার্টনার যিনি আছে উনি জমিটা বিক্রি করে না। তো বিক্রি না করলে কেউ হয়তো কোনো একটা কিছু বোঝায় যে জমিটার অনেক দাম হবে। সেই ক্ষেত্রে তার যে পার্টনার ছিল উনি কিছুটা পেকে বসেন এবং বলে যে তুমি এক কাজ করো, তুমি সিংহভাগ আমাকে দিয়ে দাও, বাকিটা তুমি নাও, যেটা সম্পূর্ণই ঠিক না, একটা অনিয়ম হয়ে যাচ্ছে আদনান ভাইয়ের বাবার সাথে। এটা নিয়ে জমিটা নিয়ে অনেক ঝামেলা হয়। একটা সময় ঠিক হয় যে জমিটা দখল হয়ে যাবে। তো এই দেখাশোনা করার জন্য মাঝে মাঝে হচ্ছে আদনান ভাইয়ের বাবা আসতেন, এখনও আসে, বেশিরভাগ সময় আদনান ভাই আসে। তো আদনান ভাইয়ের বাবা যে সেই পার্টনার এরকম অনেকদিন পার হয়ে যায়। তো পার হয়ে যাওয়ার পর একটা সময়ে মিউচুয়ালিটিতে আসে যে ঠিক আছে, এটা এভাবেই থাক, আমাদের কিছু টাকা পয়সা আর একটু হলে আমরা এটা রিসোর্ট করব, আরও বড় করব। তো তখন থেকে মাঝে মাঝে আদনান ভাইয়ের বাবা এসে থাকে, আদনান ভাই আসে, মাঝে মাঝে তাদের পার্টনারটাও আসে। তো তাদের পার্টনারটা যখন আসে তখন খুব একটা ভালো হয় না, সুখস্মৃতি হয় না আর কি। তো যতবারই আদনান ভাই আসে ততবারই তার সঙ্গে বিভিন্ন রকম ঘটনা ঘটে। এই ঘটনাটা যে ঘটবে, উনি আসলেই বারবার ঘটবে, এটা উনি জানে। তারপরেও উনি আতঙ্কিত। প্রথমবার যখন আসে উনি খুব হাসি খুশি মন নিয়ে আসে। প্রথমবার আদনান ভাই তার বন্ধু বান্ধবদের নিয়ে আসে, খুব অনেক রাত পর্যন্ত জাগে এই বাড়িতে, মজা করে তারা রান্না করে খাওয়া দাওয়া করে। রাতে তারা কার্ড খেলে ঘুমিয়ে যায়। যখন ঘুমিয়ে যায় না, যখন ঘুমাবে তারা গল্প করতে করতে বলে যে একটা সময় ঘুমিয়ে যাবে। তখন চারপাশে কেমন যেন গুনগুন গানের শব্দ হচ্ছিল প্রথমবার। তো তারা ভাবে যে এখানটা তো নীরব, আশেপাশে তেমন বাড়ি ঘর নাই, এখানে এত রাতে কে গান গাইবে। একটু পরে কণ্ঠস্বরটা স্পষ্ট হয়, কোনো একটা মেয়েলি কণ্ঠটা বেশ সুন্দর। পায়ে নূপুর পরে তাদের ঘরের চারপাশে হাঁটতেছে, গুনগুন গান গাচ্ছে। কি গান তারা বুঝে না, তারা মন দিয়ে গানটা শুনতে চায়, গানের অর্থ বুঝে না, পায়ের শব্দটা বেড়েই যায়। তারা একটু আগ্রহী হয়ে ওঠে। এত রাতে মহিলা মানুষ এখানে, একজন বলে ওঠে, আর এটা মহিলা না, এটা ভূত, এটা পরী। ওইখানে তার এক বন্ধু বলে, চল আজকে ভূত ধরবো, ভূত দেখব। ওনারা কান পেতে থাকে শব্দটা কোত্থেকে আসে। একটা সময় দেখে শব্দটা তাদের দরজায় চলে আসে। তারা সঙ্গে সঙ্গে গিয়ে দরজাটা খোলে।
খোলার পরে দেখে যে খুব সম্ভবত লাল কাপড় বা শাড়ি পরা একটা মেয়ে, বড় বড় চুল। তাদের দরজা খোলার শব্দ শুনে দৌড়ে চলে যাচ্ছে। পায়ের রুনঝুন রুনঝুন শব্দ হচ্ছে। ঠিক পেছন পেছন তার আদনান ভাইয়ের এক বন্ধু দৌড় দেয়, কয় আজকে ভূত ধরার জন্য পেছন পেছন যায়। উনি যতটাই দৌড়াচ্ছে, সেই মহিলাটা যেন ধীরে ধীরে তার চিতে সামনে চলে যায়। সেই মহিলাটা যে খুব জোরে দৌড়াচ্ছে তা কিন্তু না, একটু জোরে। তো আদনান ভাইয়ের সেই বন্ধুটা বলে যে এখনই ধরে ফেলবো, আমাদের ভয় দেখাতে আসছে। উনি আরো জোরে দৌড় দেয়। তো যত জোরে দৌড় দেয় ধরতে পারে না। সেই মহিলা কিন্তু এত জোরে দৌড়ায় না। পেছন আদনান ভাই, তার আরও দুজন বন্ধু ঘরে দরজাটা লাগিয়ে, প্রথম যে বন্ধুটা পেছন পেছন দৌড় দিয়েছিল তখন তার পেছন পেছন দৌড়াতে থাকে টর্চ লাইটটা নিয়ে। কিছুটা দূর যাবার পর দেখে যে আদনান ভাইয়ের সেই বন্ধুটা একা দৌড়াচ্ছে, তার সামনে কিছু নয়। কিন্তু তার বন্ধুটা দৌড় থামাচ্ছে না। দৌড়াতে গিয়ে ঠিক দেখে একটা বিলের মতো একটা জায়গায়, ওখানে ডোবার মতো একটা জায়গা, বেশ বড়। ওখানে গিয়ে থামে। আদনান ভাইয়ের বন্ধু দেখে সেখানে তার বন্ধুটা কথা বলতেছে কারোর সঙ্গে। তারা কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। তার বন্ধুটা বলে, আদনান, আমি তারা দেখলাম, মানুষ নাকি পরী, এত সুন্দর করে কথা বলে। আমার মনে হচ্ছিল আমি সারা রাত কথা বলি। কথা বলতে বলতে আদনান ভাইয়ের বন্ধুটা সেই মেয়েটার প্রতি একটা সম্মোহিত হয়ে যায়। সম্মোহিত হয়ে গেলে সে মহিলাটা হঠাৎ করে বলে, তুমি কি আমার বাসায় যাবা? আদনান ভাইয়ের বন্ধু এক কথায় রাজি হয়ে যায়, যাব। চলো, ওই যে আমার বাড়ি। কোনো কিছু না বুঝে শুনে আদনান ভাইয়ের বন্ধুটা হাঁটা শুরু করে। 1 কদম 2 কদম এভাবে যাচ্ছে, আর ডোবার মধ্যে তলিয়ে যাচ্ছে সামনের ডোবাটায়। এতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। যাচ্ছে হঠাৎ করে কোমর পর্যন্ত, তারপরে বুক পর্যন্ত পানি, কাদা। এটা দেখে তারা বুঝে যায় কি হচ্ছে। আদনান ভাইয়ের বন্ধুরা টর্চ লাইট ধরে 3 জন মিলে সেই ডোবায় নামে। আদনান ভাইয়ের বন্ধুকে টেনে পর্যন্ত নিয়ে আসতে পারছিল না এত। হঠাৎ করে দূর থেকে শব্দ আসে, এরে বাঁচাইতে পারবি না, এরে আমি ধরছি, এরে আমি নিয়ে যাব। আদনান ভাই খুঁজে যে শব্দ কোত্থেকে আসে। বাকি যে 2 জন ছিল তারা আদনান ভাইয়ের বন্ধুকে টেনে নিয়ে আসে। এত শক্তি যে পারছিল না। আদনান ভাইয়ের সেই বন্ধুটা জোর করে চলে যাচ্ছিল সেই ডোবার মধ্যে চলে যাবে। তারপর অনেকক্ষণ জোরে টানাটানি করে সমস্ত শক্তি দিয়ে টেনে কিনারায় ওঠানোর পর তারা জোরে জোরে সূরা কালাম যা পারে পড়তে থাকে। অনেকটা সময় পর গিয়ে স্বাভাবিক হবার পর বলে যে, আমি দেখলাম মেয়েটা দৌড়াচ্ছে, আমি ওকে ধরার জন্য এখানে আসলাম। আমি এত দূর আসলাম কিভাবে এই ডোবার এখানে? বাসায় চল, সব বলবো। তারা 4 জন মিলে বাসায় আসতে থাকে। বাসায় আসে, গোসল করে ফ্রেশ হওয়ার পর সে রাতে আর ঘুমায় না। তারা দরজা লাগিয়ে লাইট জ্বালিয়ে বসে থাকে। পরের দিন সকালে তারা সবাই চলে আসবে, ভয় পাইছে, চলে আসবে। কিন্তু কোনো কারণে আদনান ভাইয়ের থেকে যাইতে হবে। বাকি 3 জন খুব রিকোয়েস্ট করে আদনান ভাইকে তাদের সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু আদনান ভাই তাদের সঙ্গে যায় না। দরজা লাগানো। সেদিনও প্রচণ্ড রাত। আদনান ভাই আজকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ে। তার জন্য কেমন অস্থির ভাব হয়, একটু ভয়ও পায়। তো লাইটটা নিভিয়ে যখন শুয়ে পড়ে কাঁথা গায়ে দিয়ে, হঠাৎ করে কেমন যেন শব্দ পায়। আদনান ভাই ঘড়ি দেখে, এখন বাজে রাত 2টার মতো। আবারও সেই নূপুরের শব্দ, রুনঝুন শব্দ। খুব কিন্নর কণ্ঠে, চিকন কণ্ঠে কেউ একজন গান গাচ্ছে। স্বাভাবিক কোনো গান না। ঘুরে ঘুরে শব্দটা আবারও তাদের সেই কাঠের দরজার সামনে আসে। আদনান ভাই
কিছু করে না, কান সজাগ করে কাঁথাটা সরিয়ে শুনতে থাকে শব্দটা কি হয়। কেউ যেন খিলখিল করে হাসে। ঘরের দরজা একটা করে টোকা দেয়, টোকা দিয়ে দাঁড়িয়ে থাকে কারোর উত্তর পাবার জন্য। ভেতর থেকে আদনান ভাই কোনো উত্তর দেয় না। আবারও খিলখিল শব্দ, দরজায় টোকা পড়ে। একটা মোটা কণ্ঠস্বর চলে আসে, মানুষটা কি গেছে গা? কই যাইব? আমার থেকে সরতে পারবো না। আবারও করুণ সুরে একটা গান ধরে, কোনো একটা গান। হঠাৎ করে বিলাপ করে কান্না করতে থাকে একটা মহিলা, প্রচণ্ড জোরে কান্না করতে থাকে। সাথে সাথে মনে হচ্ছিল ঘরের চারপাশে অনেকগুলি মানুষ নপুর পায়ে দিয়ে হাঁটাচলা করতেছে অথবা নাচতেছে। এরকম চিৎকার করে বলে ওঠে, ওরে ধৈর্য নিয়ে আসবো, এই ডুবায় চুবাইয়া মারব। আদনান ভাই এবার আতঙ্কিত হয়ে যায়। উনি কাঁথা দিয়ে চোখ বন্ধ করে ফেলে। চারপাশে নুপুর পরা হাঁটার শব্দ হইতে থাকে। কি করবে বুঝবে না, কি করবে বুঝতে পারে না। উনি কাঁথাটা সরায়। সরানোর পর উপরের দিকে দেখে সেই নীলাপুর মতো একটা ডেড বডি ঝুলে আছে ফাঁসি দেওয়া অবস্থায়। লাল শাড়ি পরা, দেখে বোঝা যায় একটা নববধূ। পায়ে নূপুর, আলতা দেয়া, ঠিক সেই সিলিংটাতে, ঠিক যেন আদনান ভাইয়ের বরাবর। এটা দেখে আদনান ভাই সেন্সলেস হয়ে যায়। জ্ঞান ফেরে যখন, তখন অনেকটা সকাল হয়ে গেছে। চারপাশে আলো, পাখি ডাকে, দূরে মানুষজন দেখা যায়। সিলিংয়ে কিচ্ছু নেই। আদনান ভাই ওঠে, কাপড় চোপড় গোছায়, দরজাটা তালা দিয়ে ঢাকায় চলে আসে। তার বাবাকে বলে এখানে আর থাকবে না, উনি এই বাসায় আর থাকবে না, এটা পারলে যেন বিক্রি করে দেয়। আদনান ভাইয়ের বাবা ঠিক করে যে ঠিক আছে, বাড়িটা বিক্রি করে দেব। তারা সব পেপার ডকুমেন্ট তৈরি করতে থাকে। কিন্তু আদনান ভাইয়ের সঙ্গে আরও কিছু ঘটনা ঘটে। আদনান ভাইয়ের যখন বাসায় চলে যায়, আদনান ভাইয়ের শরীর খারাপ করতে থাকে, প্রচণ্ড খারাপ করতে থাকে। হঠাৎ করে আদনান ভাই আবার দেখে ঘুমিয়ে আছে। আদনান ভাইয়ের বাসা হচ্ছে ঢাকাতেই। ঢাকার বাসায় আসে তো তাদের বাসা তো আগের, তাদের বাসার মধ্যে গাছ ছিল, চারপাশে গাছগাছালি ছিল, বেশ কয়েকটা রুম। একটা রুমে থাকে আদনান ভাই, একটা রুমে আদনান ভাইয়ের বাবা মা, আর একটা পাশে হচ্ছে আদনান ভাইয়ের ছোট বোন থাকে। তো আদনান ভাইয়ের রুমে একটা মেয়ে আসে, নীলা আপনা, অন্য কোনো মেয়ে, দেখতে খুব সুন্দর, লাল শাড়ি পরা, নূপুর পরা, বিয়ের সাজে। আদনান ভাই দেখে উনি বলে, আপনাকে আমি চিনি, কোথাও দেখছি। মেয়েটা বলে, তুমি তো আমার কোথাও দেখো নাই। আদনানের বলে, আমি দেখছি, কোথাও দেখছি। তুমি আমাকে দেখো নাই। হঠাৎ করে আদনান বলে, তুমি ঘরে আসলে কিভাবে? আপনি ঘরে আসলেন কিভাবে? ঘর তো দরজা বন্ধ করা। সেই নারী অবয়ব বলে, আমার তো কোথাও যাইতে দরজা জানালা কিছু লাগে না, আমার মন চাইলে আমি চলে যাই। আদনান ভাই ভয় পেয়ে যায়, বলে, আপনি কি ডাকাত দলের কেউ নাকি? সে মহিলাটা হেসে দেয়, হেসেতে বলে, কি আমার কি ডাকাত দলের মতো লাগে? কয় না, লাগে না। মুহূর্তে মুহূর্তে যেন সেই মহিলার রূপ যেন বেড়েই যাচ্ছে, এত সুন্দর হয়ে যায়, অসাধারণ, মানে অস্বাভাবিক সুন্দর। আদনান ভাই নিজেও কেমন যেন একটু বিমোহিত হয়ে যায়। হঠাৎ করে বলে ওঠে, এই তুমি থাকো, আমি গেলাম। এটা বলেই চলে যায়।
ঘর দরজা দিয়ে বের হয়ে গেল না অদৃশ্য হয়ে গেল, আদনান ভাই বুঝে না। কেমন যেন একটা বুকের মধ্যে ধাক্কার মতো খায়। খেয়ে সে চায়, ইস আর কয়েকটা সেকেন্ড যদি থাকতো, দুঃখিত, আর 2 মিনিট যদি থাকতো, কিন্তু থাকে না। সে মেয়েটা উধাও হয়ে যায়। আদনান ভাই অপেক্ষা করে, হয়তো আগামীকাল আসবে, আসে না। আবার অপেক্ষা করে, হয়তো 2-1 দিন পর আসবে, আসে না। আদনান ভাই কেমন যেন অস্থির হয়ে যায়, ছটফট ছটফট করতে থাকে। সেই খাবার দাবার ঠিকমতো খাইতে পারে না, মোটামুটি বন্ধই হয়ে যায়। এর মাঝে একদিন রাতে তার ঘরের টোকা পড়ে, পায়ে নূপুরের শব্দ। আদনান ভাই ঘুমিয়েছিল, শুধু একটা টোকা পড়ে, একটু নূপুরের শব্দ শোনে, সঙ্গে সঙ্গে দৌড়ে এসে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে সেই রহস্যময় সেই মহিলা কেমন যেন আজকে আরো সুন্দর লাগতেছে। হেয়ালি করে বলে, কি আমার জন্য অপেক্ষা করছিলা? আদনান ভাই বলে, এতদিন কোথায় ছিলা? তুমি তো আমার ডাকো নাই। কারণ আমি তো তোমার নাম জানি না। কয়, নাম ধরে ডাকা লাগে না, আমাকে স্মরণ করলে আমি আসতাম। আদনান বলে, আমি তো তোমাকে অনেক স্মরণ করছি। বলে, না তুমি স্মরণ করো নাই। এটা বলতে বলে হাসতে হাসতে ঘরে ঢুকে যায়। মনে হলো পুরো ঘরটা আলোকিত হয়ে যায়। আদনান ভাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেমন যেন সম্মোহিত বিমোহিত হয়ে যায়। এত সুন্দর মানুষ হয়? আদনান ভাই বলে যে, আমার নিয়ে যাবো তোমার সাথে? সেই মহিলা বলে যে, আমি যেখানে থাকি ওইখানে তো তুমি যাইতে পারবা না। আদনান বলে যে, কেন যাইতে পারবো না? বলে যে, কেন যাইতে পারবো না? ওই জগতে তো এইভাবে যাওয়া যায় না। কই, কিভাবে যাওয়া যায়? আমি যদি তোমাকে বলি কিভাবে যাওয়া যায়, তুমি যাবা? হ্যাঁ যাব। কই, ঠিক আছে, তাহলে তোমারে আমি আবার যখন আসবো তখন নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। তো মেয়েটা বলে, মহিলাটা বলে যে, তুমি কি আমার সাথে ঘুরতে যাবা? চলো আজকে তোমাকে ঘুরতে নিয়ে যাই। দরজা খোলাই ছিল। আদনান ভাই দরজা দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূরে চলে যায়। দূরে গিয়ে সেই মেয়েটা আবারও হাত নাড়িয়ে আদনান ভাইকে ডাকে। তো আদনান ভাইয়ের সামনে যায়। যাওয়ার পরে মেয়েটা বলে, দেখো তোমাকে আমার ভাল লাগে, আমি জানি আমাকেও তুমি পছন্দ করো, আমি এর জন্য তোমার কাছে আসছি, আমি চাই তুমি আমার সঙ্গে যাও। মহিলাটা এই কথা বলে। আদনান ভাই বলে, হ্যাঁ আমি যাব। তখন বলে যে, তুমি তো এভাবে যাইতে পারবা না, আমি তোমাকে একটা নিয়ম বলে দিই, তুমি এভাবে আসো। আদনান ভাইয়ের সাথে সাথে বলে, হ্যাঁ বলো কি নিয়ম? কয়, ওই যে এই বাজারে থেকে তুমি একটা দড়ি নিয়ে যাবা, একটা দড়ির নাম বলে, এই দড়িটা নিয়ে যাবা, ওটা তোমার ঘরে রাখবা, তোমার বালিশের নিচে রাখবা। প্রতিদিন রাতে ঘুমানোর সময় দড়িটার দিকে তাকায় থাকবা। এরকম 7 দিন যাবে। 7 দিন যাওয়ার পর এর মাঝে কিন্তু আমি আর আসবো না, তুমি ডাকলেও আসবো না। তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি আসবো। 7 দিন যাওয়ার পর সেই দড়িটা তুমি তোমার ঘরের সিলিংয়ের মধ্যে বাঁধবা, তোমার গলায় দিবা, তুমি ঝুলে যাবা। তারা তো মরেই যাব। আরে বোকা, মরবা না, তুমি এটা করো। করার পরে দেখবা যে সাথে সাথে আমাদের দেখা হওয়ার পথটা খুব মসৃণ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো কি বলে, ততটা সিরিয়াসলি আদনান ভাই তখন নেয় না, কিন্তু উনি প্রত্যেক দিন ঘুমানোর সময় একটা দড়ি কিনে নিয়ে যায়। প্রত্যেক দিন ঘুমানোর সময় সেই দড়িটার দিকে তাকায়, দড়িটা ধরে ঘুমায়। তো একটা সময় কেমন যেন দড়িটা আদনান ভাইয়ের খুব ভালো লাগতে থাকে, পছন্দ হইতে থাকে। বেশ কয়েকটা দিন এমন করে। ঠিক 7 দিনের দিন আদনান ভাই দড়িটা খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে।
দরজার বাইরে থেকে কেমন রিন রিন একটা শব্দ আসে, নুপুরের শব্দ আসে। খুব সুন্দর কণ্ঠে বলে, আদনান আমি আসছি, তুমি যাবা না আমার সাথে? আদনান বলে যাব। যায় দরজা খুলে দিতে যায়, দরজা খুলতে পারে না। আদনান ভাই চিৎকার করে বলে, দরজা তো খুলতেছে না। বাইরে থেকে একটা মহিলা কণ্ঠ আসে, দরজা তো এইভাবে খুলবে না, তুমি এই দড়িটা তোমার সিলিংয়ে বাঁধো, তুমি নিজে ঝুলে যাও। তো এটা শুনে আদনান ভাই অবাক হয়ে যায়, কিন্তু তার সেন্স কাজ করতে থাকে না। দূর থেকে অনেক সুন্দর একটা কণ্ঠ আসে, আদনান আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। হঠাৎ করে যেন সেই মহিলার এবার আদনান ভাই কোনো 7-5 না ভেবে সঙ্গে সঙ্গে দড়িটা ঝুলিয়ে দেয় তার সিলিংয়ের সাথে, তার গলায় পেঁচিয়ে নেয়, ঝুলে যায়। কোনো অজানা কারণে আদনান ভাইয়ের বাবা আদনান ভাইয়ের ঘরে যায়, গিয়ে দেখে তার ছেলে ফাঁসিতে ঝুলছে। উনি সঙ্গে সঙ্গে তার ছেলেকে উঁচু করে তোলে, চিৎকার চেঁচামেচি করে, সবাই চলে আসে, দড়ি কাটা হয়। সেবারের যাত্রায় আদনান ভাই বেঁচে যায়, কিন্তু কেন এমন হচ্ছে বা কে বা কার দ্বারা এরকম হচ্ছে এটা তারা খুঁজে পায় না। কিন্তু তাদের কেমন যেন বারবার মনে হচ্ছিল জমিটা বিক্রি করতে হবে। তারা এর কারণ খুঁজতে একটা সময় তারা বের করে যে এটা আর কিছুই না, এটা তার বাবার যে পার্টনারটা ছিল, সেই পার্টনার কালো জাদু করেছিল আদনান ভাইয়ের উপরে, যেন আদনান ভাই এই পৃথিবীতে আর না থাকে, আর তার বাবা যেন জমিটা বিক্রি করে দেয়। কত লোভ! সাধারণ একটা লোভের জন্য মানুষের জীবন কেড়ে নিতে বা মানুষের ক্ষতি করতে অন্য কোনো মানুষ দুইবার চিন্তা করে না। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এই ছিল আদনান ভাইয়ের ঘটনা। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতামণ্ডলী, আপনাদের কাছে যদি ভয়ের ঘটনা থেকে থাকে, আপনি আপনার ঘটনাটি লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দিন storytellingbesaon@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।